মাঝরাতে ঘুমন্ত অবস্থায় আমি অনুভব করতে পারি আমার রুমের জানালার ওপাশে একটা সুন্দরী পরী দাঁড়িয়ে আছে, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার সাথে কি ঘটে যাচ্ছে এই জিনিসটা আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম। আমি যখন সেই পরীটিকে দেখতে পাই তখন আমি খুবই ভয় পেয়ে যাই। আমি চোখ খোলার জন্য চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমি চোখ খুলতে পারি না। আমি লাগাতার স্বপ্নটা দেখেই চলেছিলাম, কিন্তু আমি বারবার অনুভব করতে পারতেছিলাম এই জিনিসটা আমার সাথে বাস্তবে ঘটে যাচ্ছে, কিন্তু আমি আমার চর্মচক্ষুর মাধ্যমে এই জিনিসটা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তারপর আমি দেখতে পাই সেই পরীটি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেছে। সে যে অনেক বেশি সুন্দরী এই জিনিসটাই আমাকে বারবার বোঝানোর জন্য চেষ্টা করতেছে। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি আমার চোখে জীবনেও এইরকম সুন্দরী মানুষ দেখি নাই। সে যে একটা পরী প্রথম দেখাতেই আমি বুঝতে পেরে যাই। তার পিঠের পাশে একজোড়া ডানা ছিল। আমি তখনই বুঝতে পারি এই ডানার মাধ্যমে সে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে উড়ে চলাচল করে, কিন্তু দেখতে অবিকল একটা সুন্দরী নারীর মতো। এই পরীটির ছিল কালো বর্ণের লম্বা লম্বা চুল। তার শরীর দিয়ে যেন আলোর জ্যোতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছে। তাকে দেখে এতটাই আমার ভালো লেগে যায়, আমি যে স্বপ্ন দেখছি সেটাও ভুলে যাই। তখন আমার কাছে অনুভব হয় আমি যেন বাস্তবেই সেখানে অবস্থান করছি। যদিও ঘটনাটা আমার সাথে বাস্তবেই ঘটে যাচ্ছে, কিন্তু আমি যেহেতু স্বপ্নের মাঝে ছিলাম, তাই সেই পরিব্যতীত অন্য কোনো অনুভূতি আমার কাছে আসে নাই। আমি শুধু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর সেই পরীটি আমাকে তার সৌন্দর্য দেখিয়ে চলেছে। আমিও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই আছি। তো যাই হোক, একটা সময় সেই সুন্দরী পরীটি আমার চোখের আড়াল হয়ে যায়, মানে মুহূর্তের মধ্যে ধাম করে সে যেন ধোঁয়ায় পরিণত হয়ে যায়। তারপরেই সে আমার জানালার ভিতর দিয়ে আমার রুমের মধ্যে প্রবেশ করে। এত সময় আমি ভালোই ছিলাম, কিন্তু যখন সে আমার রুমের মধ্যে প্রবেশ করে তখন আমি আরো বেশি পরিমাণ ভয় পেয়ে যাই। আমি দেখতে পাই তার হাতে একটা লাল গোলাপ। সে আমার রুমে প্রবেশ করার পর সরাসরি আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে পড়ে, তারপর আমার বিছানার উপর বসে। তার হাতের উপর একটা গোলাপ ছিল, সেই গোলাপটি দিয়ে আমার মুখের উপর স্পর্শ করায়। আমার পুরো শরীর সেই গোলাপ দিয়ে স্পর্শ করায়। আমি নড়াচড়া করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার শরীর যেন অবশ হয়ে যায়। আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার কাছে মনে হচ্ছে আমাকে বেঁধে রেখে সে যেন যা ইচ্ছা তাই করতেছে। আমি কিছুতেই নড়াচড়া করতে পারতেছি না। আমি চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমার মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছিল না। আমি আমার ঠোঁটটাই নড়াতে পারতেছিলাম না। শুধুমাত্র তাকিয়ে দেখা ছাড়া আমার আর কোনো কিছুই করা ছিল না। একটা সময় সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। যখন তার হাত আমার কপালে, আমার বুকের উপর স্পর্শ করে, তখন আমি আমার ভিতরে এক ধরনের শীতলতা অনুভব করি। এত সময় আমার হার্টবিট অনেক জোরে জোরে চলতেছিল। তার স্পর্শে যেন আমার হার্টবিট নর্মাল হয়ে যায়। আমি যেন একটা প্রশান্তি অনুভব করতে থাকি। আমার ভিতরে যে ভয় ছিল সমস্ত কিছু কেটে যায়। সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হতে থাকে সে যেন আমার কত চেনা, তাকে যেন আমি 1000 বছর আগে থেকেও চিনি। এই সকল কিছু আমার কাছে মনে হচ্ছিল। সে আমার কাছে দীর্ঘ সময় বসেছিল, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছিল, আমার মাথা নাড়াচাড়া করে দিচ্ছিল, আর সব সময় মিটিমিটি হাসতেছিল। সে কোনো কথা না বললেও তার শারীরিক ভাষার মাধ্যমে আমাকে বুঝাইতেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমার সাথে আমাদের রাজ্যে যাবা? তো যাই হোক, তারপর আমি দেখতে পারি একটা সময় সে আমার বিছানার উপর উঠে বসে এবং আমার বুকের উপর তার মাথাটা রাখে, তারপর আমাকে জড়িয়ে ধরে সেখানে শুয়ে থাকে। আমার অনেকটাই ভালো লাগতেছিল। এভাবে বেশ কিছু সময় অতিক্রম করার পর একটা সময় সে বেড থেকে মেঝেতে দাঁড়িয়ে যায়। তারপর তার হাতে থাকা গোলাপটি দিয়ে আবারও আমার ঠোঁটে, আমার মুখে স্পর্শ করায়। এ যেন একটা অন্যরকম ফিলিংস। গোলাপের যে স্মেল, এই স্মেলটা আসলে গোলাপের মতো না, গোলাপের চাইতে 1000 গুণের বেশি রোমান্টিক একটা স্মেল, যে স্মেলে আমি পাগল হয়ে গিয়েছিলাম সেই সময়। তারপর আমি দেখতে পারি সেই গোলাপটি থেকে সমস্ত পাপড়ি তার হাতে নেয়, তারপরে আমার পুরো শরীরের উপর ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে আমাকে একটা কথা বলে। এই প্রথম তার কথা আমি শুনতে
পাই। সে আমাকে বলতেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি মনে মনে ঠিক করে নিয়েছি আমি তোমাকেই অনেক বেশি ভালোবাসবো। আমি তোমাকেই বিবাহ করব। তুমি কি আমার সাথে আমাদের রাজ্যে যাবা? তোমাকে অনেক সুখে রাখবো, অনেক শান্তিতে রাখবো। আমার তখন পুরো শরীর ঘেমে যায়। আমি তাকে বোঝাতে থাকি, না আমি যাব না, তোমার কাছে অনুরোধ, আমাকে নিয়ে যেও না। আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চাই না। তুমি এখানে কিভাবে আসলা? এই কথাগুলো সেই পরীটিকে আমি বোঝানোর জন্য চেষ্টা করি। যদিও আমি কোনো কথা বলতে পারতেছিলাম না, কিন্তু এই কথাগুলো আমার মনের মধ্যে আসে। আমি জানি না এই কথাগুলো সে কিভাবে বোঝা যায়। তারপরেই সে আমাকে বলে, ঠিক আছে, তোমাকে আজকে আমি আমাদের রাজ্যে নিয়ে গেলাম না, তুমি থাকো, কিন্তু মনে রাখিও আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালোবাসা চাই। এই বলেই সেই পরীটি আবারও ধোঁয়া আকৃতির রূপ ধারণ করে। তারপর আস্তে আস্তে জানালার শিখের মধ্যে দিয়ে বাইরে বের হয়, আবারও সুন্দরী পরীর রূপ ধারণ করে, আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। তারপরেই সে আমার চোখের আড়াল হয়ে যায়। কোথায় যে চলে যায় আমি বলতে পারবো না। তারপরে আমার ঘুমটা ধাম করে ভেঙে যায়। আমি যখন ঘুম থেকে জাগ্রত হই, তারপর আমি দেখতে পাই আমি এতটাই ঘেমে গিয়েছি, আমার বিছানা চাদর পুরো ভিজে গিয়েছে। আমি তখন নিজেকে বলি, না, আমি এটা স্বপ্ন দেখেছি, এটা কখনোই বাস্তব হতেই পারে না। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি জিন পড়ি এগুলো কখনোই বিশ্বাস করি নাই। আমার বন্ধুরা বলা বলি করে পৃথিবীতে পড়ি জিন বলে কিছু একটা আছে, আর এই পরীরা মানুষের সাথে প্রেম করতে চায়, মানুষের কাছে কাছে থাকতে চায়, কিন্তু আমি কখনোই এটা বিশ্বাস করি নাই। আমি তাদেরকে উল্টো বলি, এই সকল সবই মিথ্যা, পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কেউ মানুষের মতো হতেই পারে না। সেই কথাগুলোই আমার মনে পড়তে থাকে। আমি নিজেকে বোঝাই, আমি এতক্ষণ যেটা দেখলাম সেটা তো ঘুমন্ত অবস্থায় দেখেছি, তাহলে অবশ্যই এটা একটা স্বপ্ন। কিন্তু অবাক করার কথা কি জানেন, সেই পরীটি গোলাপের পাপড়িগুলো আমার উপর ছিটিয়ে দিয়েছিল। আমি আমার বিছানার উপর সেই পাপড়িগুলো খুঁজে পাই। এই পাপড়িগুলো অবিকল গোলাপের পাপড়িগুলোর মতোই, কিন্তু যখন এই গোলাপটা পরীর হাতে ছিল তখন এর স্মেলটা অন্যরকম লাগতেছিল। কিন্তু এখন যখন আমি হাতে নিলাম, অবিকল গোলাপের গন্ধ আমার নাকের মধ্যে এসে প্রবেশ করলো। আমি তখন অবাক হয়ে যাই। আমি চিন্তা করতে থাকি, তাহলে এই গোলাপের পাপড়িগুলো কোথা থেকে আসলো? এটা যদি আমি স্বপ্নই দেখে থাকি, তাহলে এই পাপড়িগুলো কে এখানে রাখলো? আমি তো এই পাপড়িগুলো রাখি নাই। আর কিছুক্ষণ আগেই তো আমি দেখতে পাইলাম সেই পরীটি আমার উপর এই পাপড়িগুলো ছিটিয়ে দিয়েছিল। তাহলে এই পাপড়িগুলো কি সেই রেখে গিয়েছে? আর যদি সেই রেখে যায়, তাহলে তো এটা সত্য কাহিনী। এই কথাটা আমার ভিতরে যখন প্রবেশ করে যায়, আমি তখন প্রচুর পরিমাণ ঘামতেছিলাম। বন্ধুরা, তখন ছিল গ্রীষ্মকাল, কাজেই আমি জানালা খোলা রেখেই ঘুমাতাম। সেই সময় আমাদের গ্রামে কোনো বিদ্যুৎ আসে নাই, আর যার কারণেই আমি জানালা খোলা রেখে ঘুমাতে পছন্দ করি। আর এই জানালার ফাঁক দিয়ে ঝিরিঝিরি বাতাস আমার রুমে আসতো, সেই বাতাসেই আমি ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক বন্ধুরা, এই জিনিসটা আমার মাথার মধ্যে খুবই প্রকট আকার ধারণ করে। আমি বেশ কিছু সময় বিছানার উপর বসেছিলাম, একে একে সেই পাপড়িগুলো গোছাইতে শুরু করলাম। দেখলাম অনেকগুলো পাপড়ি। একটা সাধারণ গোলাপের এতগুলো পাপড়ি কখনোই হয় না। তো যাই হোক, নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আমি আবারও শুয়ে পড়ি। যা হবার তা হয়ে গিয়েছে, এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। আমার যেহেতু কোনো ক্ষতি সে করে নাই, তাহলে এটা নিয়ে মাথা ব্যথারও কোনো কারণ নাই। আর আমাকে আরও সতর্কতা থাকতে হবে, এরকম অদৃশ্য অশরীরী আত্মা মানুষের ক্ষতি করতে পারে। বন্ধুরা, সেই দিন আমি বুঝতে পারি এরকম অশরীরী আত্মা জিনপুরি নামে কিছু একটা আছে। আমার বন্ধুরা যারা গল্প করত তারা ঠিকই গল্প করত, এই জিনিসটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি। সেই দিন রাত্রে আমি শপথ করি আমি আর কখনোই আমার রুমের জানালা খোলা রেখে ঘুমাবো না। তো যাই হোক, আমি একটা সময় পর ঘুমিয়ে যাই। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে জাগ্রত হই। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আমার কলেজে চলে যাই। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমার সামনে এইচএসসি পরীক্ষা, কাজেই অন্য কোনো চিন্তা আমার মাথার মধ্যে রাখা ঠিক হবে না। সে কারণেই গত রাতে আমার সাথে যা হয়েছিল সমস্ত কিছু আমার মাথা থেকে বের করে দেই। আমি অত্যন্ত ভালো একটা স্টুডেন্ট, আমি পড়াশোনায় খুবই মনোযোগী, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে ভালোবাসি। তো যাই হোক, সেই দিন আমি আমার ক্লাস শেষ করার পর আবারও বাড়িতে চলে আসি। ততক্ষণে আমি ভুলেই যাই আমার সাথে রাত্রে কি ঘটেছিল। যথারীতি বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দেই। আড্ডা দেওয়ার পর সন্ধ্যার দিকে বাড়িতে ফিরি, কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবারও পড়াশোনায় ব্যস্ত হয়ে যাই। আনুমানিক রাত 11টা-12টা পর্যন্ত পড়াশোনা করার পর আমার টেবিলে আমার মা ভাত দিয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে আবারও আমি 12টার মধ্যে ঘুমিয়ে যাই।
বন্ধুরা, এই রাত্রেও ঘটে যায় আমার সাথে একই কাহিনী। আমি যখন ঘুমানোর জন্য বিছানায় যাই তার আগেই আমার রুমের জানালাটা বন্ধ করে দিয়ে যাই, যাতে করে ওই রকম ঘটনা আমার সাথে আর না ঘটে। কিন্তু তাতে আমার কোনো লাভ হয় না। আনুমানিক রাত 8টার দিকে স্বপ্নের মাধ্যমে আমি বুঝতে পারি আমার জানালার ওপারে সেই পরীটি আবারও এসেছে। কি অদ্ভুত কাহিনী! আমি আমার রুমের মধ্যে শুয়ে আছি, কিন্তু আমি যেন সেই পরীটিকে দেখতে পাচ্ছি। সেই পরীটি আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে আমার জানালাটা খোলার জন্য চেষ্টা করতেছে। একটা সময় সে কিভাবে যেন আমার রুমের জানালাটা খুলে ফেলে। তারপর সে আমার দিকে তাকিয়ে আছে, এবার কিছুটা রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে বোঝাইতেছে, তুমি কেন জানালা বন্ধ করে ঘুমিয়েছ। তারপরে সে আমার রুমের মধ্যে প্রবেশ করার পর সে বলতেছিল, তুমি কেন জানালাটা বন্ধ করে দিয়েছ। আমি কোনো কথা বলতে পারতেছি না। এইবার সত্যি সত্যি আমি অনেক বেশি পরিমাণ ভয় পেয়ে যাই। আমি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু দেখতেছিলাম সে আমার সাথে কি করে। সে আমাকে বলতেছিল, আর কখনোই তুমি জানালা বন্ধ করবা না। যদি তুমি জানালা বন্ধ করো তাহলে তোমার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তোমাকে তুলে নিয়ে যাব আমাদের রাজ্যে। তুমি কি সেটা চাও? আমি মাথা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম, না, আমি সেটা কখনোই চাই না। তুমি কখনোই আমাকে নিয়ে যাবা না। সে কেন যেন আমার মনের কথাগুলো বুঝতে পারতেছিল। সেই কথার উত্তর সে আমাকে দেয়। সে আমাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব না, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হলো তুমি কখনোই জানালা লাগিয়ে ঘুমাবা না। আমি প্রত্যেক রাত্রে তোমার কাছে আসব, তোমার সাথে কথা বলে যাব। তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। সেই রাত্রেও আমি দেখতে পাই তার হাতে একটা লাল গোলাপ। সেই লাল গোলাপ দিয়ে আমার মুখের উপর স্পর্শ করে, যেটা গত রাত্রে সে করেছিল। একটা সময় সে আমার বিছানার উপর উঠে বসে, তারপরে তার মাথা আমার বুকের উপর রাখে, আবারও আমাকে জড়িয়ে ধরে অনেক সময় সে অতিবাহিত করে। সে যখন আমাকে স্পর্শ করে আমি সত্যি হারিয়ে যাই অন্য একটা জগতে। আমি নড়াচড়া করার জন্য চেষ্টা করি, কিন্তু কিছুতেই নড়াচড়া করতে পারতেছিলাম না। আমার পুরো গা ঘেমে যাচ্ছিল। আমি এতটাই ঘেমে যাচ্ছিলাম, আমি বুঝতে পারতেছিলাম আমার বিছানার চাদর ভিজে যাচ্ছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। আমি আমার বাবা মাকে ডাক দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু কিছুতেই ডাক দিতে পারি না। সে আমাকে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমি তো তোমাকে ভালোবাসি। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তারপরও ভয় পাচ্ছিলাম। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম। তো যাই হোক, একটা সময় সে আমাকে ছেড়ে দেয়। তারপরেই আমার মেঝেতে দাঁড়িয়ে পড়ে। আবারও তার হাতে যে গোলাপটি ছিল সেই গোলাপের পাপড়িগুলো আমার উপর ছিটিয়ে দেয়। তারপর সে আমাকে বলে, তুমি কি আমার সাথে যাবা? আমি আবারও ভয় পেয়ে যাই। আমি তাকে বোঝানোর জন্য চেষ্টা করি, না, আমাকে নিও না, প্লিজ আমাকে নিও না। সে আমাকে বলে, ঠিক আছে, তোমাকে নিব না, কিন্তু শর্ত হলো তুমি আর কখনোই তোমার জানালা বন্ধ রাখবা না। যদি কখনো বন্ধ রাখো তাহলে তোমাকে কিন্তু তুলে নিয়ে যাব। তারপরেই সে ধোয়া আকৃতির রূপ ধারণ করে এবং একটা সময় আমার জানালার ফাঁক দিয়ে বের হয়ে যায়, চোখের পলকের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। আমি লাফ দিয়ে জানালার কাছে পৌঁছাই। আমি দেখার জন্য চেষ্টা করি সে কোন দিকে যায়, কিন্তু আমি কিছুতেই দেখতে পারি না। সঙ্গে সঙ্গে আমি আবারও আমার রুমের জানালাটা বন্ধ করে দেই। তারপরে আমি আমার বেডের উপর বসে থেকে চিন্তা করতে থাকি, আমার সাথে এগুলো কি ঘটে যাচ্ছে আর কেনই বা ঘটে যাচ্ছে। এর উত্তর আমি কিছুতেই পাই না। আমি কান্না করতে শুরু করি। আমার সামনে এইচএসসি পরীক্ষা, আর এর মধ্যে আমার সাথে যা শুরু হয়েছে, আমি তো ভালোভাবে পড়াশোনাও করতে পারবো না। তাহলে আমার কি হবে? তো যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম এই রুমে আমি আর থাকবো না। আমি সকালবেলায় আমি আমার বাবা মার সাথে এই বিষয়টা শেয়ার করব। এই চিন্তা করেই বন্ধুরা আমি সেই রাতে শুয়ে পড়ি। যাই হোক, সকালবেলা আমার মা আমাকে ডাকতেছিল। আমার কিছুতেই ঘুম ভাঙতেছিল না, কেননা আমি সারা রাত টেনশন করতেছিলাম। ফজরের আজান দেওয়ার পর আমার কিছুটা চোখ লেগে আসে, তখনই আমি ঘুমিয়ে পড়ি। অনেক ডাকাডাকির পর আমি মাকে বলি, মা, আমি আসতেছি, দাঁড়াও। তারপর আমি আমার দরজাটা খুলে বের হই। মা বলতেছিল, কিরে, আজকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছিস, কলেজে যাবি না? আমি মাকে বললাম, মা, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করি নাই, তবে একটা কাহিনী আমার সাথে ঘটে গেছে, যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। মা অনেকটাই চিন্তিত হয়ে যায়। মা বলে, কি হয়েছে, আমাকে ডাকলি না কেন? আমি বললাম, তেমন কিছু না, শান্ত হও। বাবা ঘুম থেকে উঠছে? মা বলল, না, তোর বাবা এখনো ঘুম থেকে ওঠে নাই। আমি বললাম, তোমাদের দুজনকে একসাথে বলবো, আর তেমন কিছু হয় নাই, তুমি রান্না করো, খেয়ে দিয়ে আমি কথা বলবো। তারপর মা টেনশনে রান্না করে চলে যায়, রান্না করতে শুরু করে। আমি ফ্রেশ হতে শুরু করলাম। ফ্রেশ টেশ হয়ে পড়ার টেবিলে চলে যাই, পড়াশোনা শুরু করলাম। আজকে আমি আর কলেজে যাব না। আমার মনটা ভীষণ খারাপ। আগে আমার এই সমস্যার সমাধান করতে হবে, আমার বাবা মার সাথে এই কথাগুলো শেয়ার করতে হবে। তো যাই হোক, একটা সময় মা আমাকে ডাক দেয়, বলে, আয়, খাবার কমপ্লিট, খেয়ে যা।
তারপরে আমি আমার রুমে প্রবেশ করি, দেখি আমার বাবাও খাবার টেবিলে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছেন। তারপরে আমার মা আমাদেরকে ভাত বেড়ে দেয়, আমরা খাওয়া দাওয়া শেষ করি। তারপর আমার মা বলে, তোর সাথে রাতে কি যেন হয়েছে, তুই কি যেন বলতে চাচ্ছিলি, সকালবেলা আমাকে বললি না, এখন বল। তারপর আমার মাকে বলি, মা আমি যে কথাগুলো এখন বলবো তোমরা অতটা সিরিয়াস ভাবে নেবা না। তারপরে বন্ধুরা সমস্ত ঘটনা আমি আমার মা বাবার সাথে শেয়ার করি। এই কথা শোনার পর আমার বাবা মা খুবই চিন্তিত হয়ে যায়, তারা আমাকে জড়িয়ে ধরে, আমাকে বলে, তুই ঠিক আছিস বাবা? আমি তখন বলি, মা আমি ঠিক আছি, তোমরা কোনো টেনশন করিও না, আমি তেমন কোনো ভয় পাই নাই। তখন আমার বাবা বলতেছিল, তুই ভয় পাস না, আমি দেখছি বিষয়টা কি করা যায়, আর কোনো সমস্যা তোর হবে না। আমি আমার মাকে বলি, মা আমি আর ওই রুমে থাকবো না, আমি তোমাদের সাথে থাকবো। তখন মা আমাকে জড়িয়ে ধরে, বলে, তুই আমার কাছে ঘুমাবি, তোর আর কোনো সমস্যা হবে না, তুই ভয় পাস না। তারপর আমার বাবা আমাকে বলে, তুই একা একা কোথাও যাস না, সবসময় তোর মার পাশে থাক, আমার পরিচিত একটা কবিরাজ আছে, আমি ওর কাছে যাই, যে কথা বলি। তারপরে আমার বাবা সেই কবিরাজের কাছে চলে যায়। আমি আমার মার পাশে সারাক্ষণ বসেছিলাম, রুমের মধ্যে একা একা থাকতেও এখন যেন আমার ভয় লাগে। তো যাই হোক, দুপুরবেলা আমি দেখতে পাই আমার বাবার সাথে একটা লোক আমাদের বাড়িতে এসেছে। আমার বুঝতে বাকি রইল না ইনি সেই কবিরাজ। তারপরে আমার বাবা আমাকে ডাকে, বলে, আয় তো, তোর সাথে কথা আছে। আমি তখন রুমের ভিতর থেকে বের হই। তারপর সেই কবিরাজ আমাকে বলে, বাবা তুমি এখানে বসো। আমাকে চেয়ারের উপর বসায়, সে আর একটা চেয়ারের উপর বসা ছিল। আমাকে বলে, বাবা তোমার সাথে যা ঘটেছিল পুরো ঘটনা আমার সাথে শেয়ার করো। তারপরেই সমস্ত কথাগুলো আমি তার সাথে শেয়ার করি। সে আমাকে বলে, তুমি কি ভয় পেয়েছো? আমি বলেছিলাম আমি অতটা ভয় পাই নাই, তবে প্রথম দিন কিছুটা ভয় পাইছিলাম। সে যেহেতু আমার কোনো ক্ষতি করে না, তাই আমি দ্বিতীয় দিন অতটা ভয় পাই নাই। সে আমাকে বলল, এটা ভয় পাওয়ার কিছু নাই, আজকের পর থেকে সেই পরীটি তোমার কাছে আসতে পারবে না। আমার সাথে কথা বলার পর কবিরাজটি আমার মাকে বলে, এক বালতি পানি নিয়ে আসেন। আমার মা টিউবওয়েলে যে এক বালতি পানি নিয়ে আসে। তারপরে সেই কবিরাজ কি যেন বলে সেই বালতির মধ্যে 3টা ফু দেয়, দেওয়ার পর বলে, এই এক বালতি পানি আপনাদের পুরো বাড়ি ছিটিয়ে দেন, এখনই দিবেন। আমার বাবা সেই বালতি নিয়ে পুরো বাড়ি পানি ছিটিয়ে দিতে লাগলো। তারপর সেই কবিরাজটি আমার রুমের মধ্যে প্রবেশ করে, জানালার পাশে দাঁড়িয়ে থেকে আরবিতে কিছু একটা বলতেছিল। কি যে বলতেছিল সেটা আমি বুঝতে পারি নাই। কিছুক্ষণ পরেই সে আমার রুম থেকে বের হয়। বের হওয়ার পর আমার বাবা মাকে বলে, যা করার আমি করে দিয়েছি, সেই অশরীরী আত্মা আপনাদের বাড়িতে আর কিছুতেই আসতে পারবে না। সে যদি আপনাদের বাড়ির মধ্যে প্রবেশ করে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তখন আমার বাবা তাকে হাত জড়িয়ে ধরে বলে, আমার অনেক বড় উপকার করলেন, আমার একমাত্র সন্তান, সামনে আর এইচএসসি পরীক্ষা। সেই কবিরাজটি বলতেছিল, আপনি কোনো টেনশন করিয়েন না, এরকম হাজার হাজার সমস্যা আমি সমাধান করে দিয়েছি, এটা তো আমার জন্য মামুলি ব্যাপার মাত্র, আপনি কোনো টেনশনই করবেন না। তো যাই হোক বন্ধুরা, সেই কবিরাজটি তার হাদিয়া নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। তারপর আমার বাবা আমাকে বলতেছিল, তোর আর কোনো সমস্যা নাই, এখন তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর, তোর তো সামনে এইচএসসি পরীক্ষা, ভালো একটা রেজাল্ট করতে হবে। বন্ধুরা ওই দিন রাত্রে আমি আর আমার রুমের মধ্যে প্রবেশ করি না। আমি আমার মাকে বলি, মা আমি ওই রুমে ঘুমাবো না, আমি তোমাদের সাথে ঘুমাবো। আমার বাবাও বলে, ঠিক আছে আজকে রাত্রে তুই আমাদের সাথে ঘুমা। তারপর আমি তাদের মাঝখানে শুয়েছিলাম, আমার দুপাশে আমার বাবা মা শুয়েছিল। আমি আমার মাকে জড়িয়ে ধরে সেদিন ঘুমিয়েছিলাম। সেই রাত্রে একটা শান্তির ঘুম আমি দিয়েছিলাম। ছোটবেলায় যখন আমি ঘুমাতাম আমার মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম। কতদিন পর আমি আমার মাকে জড়িয়ে ধরে ঘুমালাম সেটা আসলে বলতে পারবো না। তো যাই হোক, সকালবেলা উঠে আবারও যথারীতি আমি আমার কলেজে চলে যাই। বন্ধুরা যথারীতি কলেজ শেষে বিকেলবেলা বাড়িতে আসি। রাত্রেবেলা মা আমাকে বলতেছিল, তুই আজকে কোথায় ঘুমাবি? আমি মাকে বলতেছিলাম, মা আজকে আমি আমার রুমেই ঘুমাবো, তোমাদের রুমে থাকা অনেক কষ্ট হয়ে যায়, 3 জন এক খাটের উপর থাকা যায় না। তখন মা বলতেছিল, তুই ভয় পাবি না? মাকে বলতেছিলাম, ভয় পাওয়ার কিছু নাই মা, কবিরাজ তো আসছিল, কবিরাজ তো বলে গেল সেই জিনিসটা আর আমাদের রুমে প্রবেশ করতে পারবে না, আমাদের রুম তো দূরের কথা, আমাদের বাড়ির মধ্যেই আসতে পারবে না। তখন মা বলতেছিল, ঠিক আছে ঘুমা, যদি সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিস। তারপরেই সেই রাত্রে আমি আবারও পড়াশোনা শেষ করে ঘুমিয়ে যাই। বন্ধুরা সেই রাত্রে আর কোনো সমস্যা আমার সাথে হয় না। এভাবে 7 থেকে 8 দিন কেটে যায়, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু বন্ধুরা একদিন রাত্রে আমার সাথে ঘটে যায় ভয়ঙ্কর একটা ঘটনা। যথারীতি আমি পড়াশোনা শেষ করে বিছানার উপর শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার রুমের মধ্যে একটা কিছুর উপস্থিতি আমি বুঝতে পারি। আমি সঙ্গে সঙ্গে বেডের উপর বসি, আমি চারপাশে তাকিয়েছিলাম কিন্তু কোনো কিছুই দেখতে পাই না। আবারও আমি শুয়ে পড়ি। 10 মিনিট পর এইবার আমার কাছে মনে হয় সত্যি আমার রুমের মধ্যে কিছু একটা আছে। আমি আবারও বেডের উপর বসে পড়ি। এইবার বন্ধুরা আমি যেটা দেখতে পারি
এইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তখন দেখতে পাই আমি স্বপ্নে যাকে দেখেছিলাম সেই পরীটি আমার সামনে দাঁড়িয়ে। আমি তখন চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। আমি জোর করে চিৎকার করতে শুরু করি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আমি বেড থেকে ওঠার চেষ্টা করি, কিন্তু আমি উঠতে পারতেছিলাম না। আমি কান্না শুরু করে দেই। একটা সময় সেই পরীটি আমার সামনে আসে, আমার কাছে আসে, আমাকে বলে, তুমি চিৎকার করতেছো কেন? তুমি কান্না করতেছো কেন? আমি কি তোমাকে কোনো ক্ষতি করেছি? তারপরে আমি আমার কান্না থামিয়ে দেই। তারপর সে আমাকে বলে, আচ্ছা আমি তোমাকে কি ক্ষতি করেছি বলো তো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম? আমি কথা বলার জন্য চেষ্টা করি, কিন্তু কথা তো বলতে পারতেছিলাম না। একটা পর্যায়ে সে আমাকে বলে, তুমি কথা বলো, এখন তুমি কথা বলতে পারবা। তখন আমি তাকে বলি, আমি অনেক ভয় পাচ্ছি, তুমি আমার থেকে দূরে সরে যাও, না হলে আমি চিৎকার দিব। তখন সে আমাকে বলে, তুমি যদি ভয় পেয়ে চিৎকার দাও, তোমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হবে না। আমি তোমার মনের কথা সবই বুঝতে পারতেছি, কাজেই তুমি যদি নর্মাল ভাবে আমার সাথে কথা বলতে চাও তবেই তুমি কথা বলতে পারবা, আর যদি তুমি চিৎকার করতে চাও তাহলে তোমার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। তখন আমি বুঝতে পারলাম এভাবে কোনো কাজ হবে না। আমি এই পরীটিকে বোঝানোর চেষ্টা করি। আমি তাকে বলি, আচ্ছা তুমি আমার সাথে কেন এমন করতেছো? আমার তো মনে হয় তুমি একটা পরী, তাহলে তুমি আমার পিছনে লেগে আছো কেন? তখন সেই পরীটি আমাকে বলে, আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? তুমি কেন তোমাদের বাড়িতে কবিরাজ নিয়ে এসেছিলা? আমার পথটা বন্ধ করে দিয়েছো। তুমি জানো এই পথটা আমার জন্য কত কঠিন ছিল? আমি অনেক কষ্ট করে আজকে তোমার রুমের মধ্যে প্রবেশ করেছি। আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এতদিন আমি তোমার বাড়ির পাশে এসেছি, কিন্তু আমি কিছুতেই ঢুকতে পারিনি। অনেক চেষ্টা করার পর আমি তোমার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারলাম। আমি তখন বললাম, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমি তো একটা ছাত্র মানুষ, আমার সামনে পরীক্ষা, তুমি আমার সাথে কি শুরু করেছো এগুলো? তখন সেই পরীটি আমাকে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বললাম, না আমি তোমাকে ভালোবাসি না। তুমি যতই সুন্দর হও, তোমাকে ভালোবাসার আমার কোনো প্রশ্নই আসে না। আমি তখন তাকে একটা কথাই বলতেছিলাম, আমার কি অপরাধ? আমাকে কেন তুমি জ্বালাচ্ছ? সেই পরীটি আমাকে বলতেছিল, আমি তোমাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমার কাছে বারবার ছুটে আসি। সেই পরীটি আমাকে বলতেছিল, তোমার কি মনে আছে সেদিনের কথা? আমি বললাম, কোন দিনের কথা তুমি বলতেছো? সে আমাকে বলতেছিল, একদিন রাত্রে তুমি তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলা, সেদিনের কথা তোমার মনে আছে? বন্ধুরা, আমার ক্লোজ ফ্রেন্ডের বাসায় আমি একদিন গিয়েছিলাম। সেই দিন ছিল তার জন্মদিন। সচরাচর আমি রাত্রেবেলা কোথাও যাই না, কিন্তু সন্ধ্যার দিকে সে আমার বাড়িতে এসে আমার মাকে বুঝিয়ে তার সাথে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল, আর বলেছিল আজকে আমি তাদের বাসায় থাকবো। যথারীতি তার বাড়িতে কেক কাটা হয়, অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়। আনুমানিক রাত 10টার দিকে আমি তখন বলেছিলাম, আমাকে আমার বাড়িতে রেখে আয়, কেননা তার বাড়িতে অনেকগুলো মানুষ ছিল, তার অনেক আত্মীয় স্বজন এসেছিল। আমার মানুষজন খুব একটা ভালো লাগে না, কাজেই আমি ভেবেছিলাম আমি বাড়িতে যাই, তারপর আমার রুমে শান্তি করে ঘুমাবো, এত মানুষের মধ্যে আমার ঘুম হবে না। তারপর আমার বন্ধুকে অনেক কষ্টে বোঝানোর পর সে রাজি হয়ে যায়। তারপরেই আমার বন্ধু আমাকে নিয়ে রওনা হয় আমার বাড়ির উদ্দেশ্যে। অর্ধেক পথ আসার পর সে আমাকে বলেছিল, তুই কি এখন একা যেতে পারবি না? জানিসই তো আমাদের বাড়িতে অনেক মানুষ এসেছে, আমাকে একটু তাড়াতাড়ি যাইতে হবে, বুঝছিস? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, বাকি পথটা আমি একাই যেতে পারবো। যদিও আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু সাহস করেই তাকে বলেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেই। কিন্তু বন্ধুরা, সেই রাতে তো আমার সাথে কোনো কিছু ঘটে যায় নাই। তো যাই হোক, সেই কথাগুলো আমার মনে পড়ে যায়। আমি তখন সেই পরীকে বলি, হ্যাঁ আমার মনে পড়েছে, কিন্তু সেই রাতে আমি তোমার কি ক্ষতি করেছিলাম যার বিনিময়ে আমাকে এত কষ্ট দিচ্ছ? সেই পরীটি আমাকে বলে, তুমি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলা, সেই রাস্তার মাঝখানে ছিল একটা বট গাছ, তোমার কি মনে আছে? আমি বললাম, হ্যাঁ, একটা বট গাছ সেই রাস্তার মাঝে পড়েছিল। সেখানে আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু সেই রাত্রে আমার তো কিছু হয় না সেখানে। সেই পরীটি তখন আমাকে বলল, সেই বট গাছের একটা ডালে আমি বসেছিলাম, আমি দেখতে পাইলাম তুমি হেঁটে যাচ্ছ। আমি তখন অদৃশ্য অবস্থায় তোমার পিছু পিছু হাঁটতে থাকি। তোমাকে দেখে আমার অনেক ভালো লেগে যায়। তারপরে আমি সিদ্ধান্ত নেই আমি তোমার সাথে প্রেম করব, আমি তোমাকে বিবাহ করব। একটা সময় তুমি বাড়িতে প্রবেশ করো, তারপর আমি আবারও সেই বটগাছের উপর চলে যাই। পরের দিন থেকে আমি তোমার আশেপাশে থাকার চেষ্টা করি। সব সময় আমি তোমার পাশেই থাকি, কিন্তু কেউ আমাকে দেখতে পায় না, তুমি নিজেও আমাকে দেখতে পাও না। এভাবে আমি তোমাকে বোঝার চেষ্টা করি। আমি বুঝতে পারি তুমি একটা সৎ ছেলে, আর আমি যখন বুঝতে পারি তুমি অনেক সৎ, তখন তোমাকে আমার আরো ভালো লেগে যায়। তারপর থেকেই আমি তোমার সাথে রাত্রে দেখা করি। সরাসরি আসলে তুমি ভয় পাবা,
এজন্যই তুমি যখন ঘুমিয়ে যাও আমি তোমার রুমে প্রবেশ করি, আমি আমার ফিলিংস তোমার সাথে শেয়ার করি, আর এই জিনিসটা তুমি স্বপ্নের মাধ্যমে বুঝতে পারো। বন্ধুরা, সত্যি বলতে কি জানেন, এই পরীটিকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমি যখন স্বপ্নের মাধ্যমে তাকে দেখতাম তখন আমি তাকে ভয় পাইতাম, কিন্তু এখন আমার ভিতরে কোনো ভয় কাজ করতেছিল না। আমি আমার চর্মচক্ষুর মাধ্যমে তাকে বাস্তবে দেখতে পাচ্ছি। অসম্ভব মায়াবী চেহারা, তার পরনে ছিল একটা লাল ড্রেস, চোখের মধ্যে দিয়ে অনেকটা নীল আভা বেরিয়ে আসছে। সবকিছু মিলে পরীটিকে এত সুন্দর লাগতেছে যেটা আমি আমার জীবনে কখনোই দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে আমি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি। আমি তখন তাকে বললাম, আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো? পরীটি তখন আমাকে বলল, হ্যাঁ আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, দরকার হলে তুমি আমাকে পরীক্ষা নাও, আমি যদি সেই পরীক্ষায় পাশ করি তাহলে না হয় আমাকে ভালোবাসিও। বন্ধুরা, আসলে সে আমাকে অনেক ভালোবাসে, তাই আমি তাকে একটা সুযোগ দিলাম। আমি তখন তাকে বললাম, আচ্ছা আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই, এই মুহূর্তে আমি তোমাকে কোনো কিছু বলবো না আমি তোমাকে ভালোবাসি কিনা, তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তখন সেই পরীটি আমাকে বলল, কি ধরনের সুযোগ দিবা? আমি তখন বললাম, আমি তোমাকে বন্ধু হিসেবে চাই, তুমি বন্ধু হিসেবে আমার সাথে থাকতে পারো। তখন সে আমাকে বলল, ভালোবাসার শুরুটা না হয় বন্ধুত্ব দিয়েই হোক, আস্তে আস্তে তুমি আমাকে ভালোবেসে ফেলবা। তারপর সে তখন বলল, ঠিক আছে আমি রাজি, আমি তোমার বন্ধু হিসেবেই থাকতে চাই, পরবর্তীতে তুমি আমাকে ভালোবাসবা, আমি শিওর দিয়ে তোমাকে বলতে পারি। আমি তোমাকে এত ভালোবাসা দিব, সেই ভালোবাসায় তুমি আমাকেও ভালোবাসতে বাধ্য হবা। আমি বললাম, সেটা না হয় পরে দেখা যাবে, আপাতত আজকে থেকে তুমি আমার একটা ভালো বন্ধু, ঠিক আছে? তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে। তারপরই বন্ধুরা, সে পরীটি আমার বিছানার উপর এসে বসলো। বসার পর আমার দিকে শুধু তাকিয়েছিল, আমিও তার দিকে তাকিয়েছিলাম। আসলে সত্যি বলতে কি, আমি না তাকে মনে হয় ভালোবেসে ফেলেছি। আমার ভিতরে এক ধরনের ফিলিংস কাজ করতেছে, কিন্তু আমি তো তাকে কখনোই বলবো না আমি তোমাকে ভালোবাসি, কেননা সামনে আমার এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আগে এইরকম কোনো কাজে আমি জড়াবো না। যত যাই হোক না কেন, আমি আমার পড়াশোনা কখনোই নষ্ট হতে দিব না। সেই দিন রাত্রে বন্ধুরা আমাদের মাঝে অনেক কথা হয়, আমরা অনেক গল্প করি। সে কোন রাজ্যে থাকে, সে রাজ্যে থেকে কিভাবে আসে, সেগুলো আমি তাকে জিজ্ঞাসা করি। আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা তুমি কি এই পৃথিবীতেই থাকো সব সময়? সে আমাকে বলল, না আমি সবসময় পৃথিবীতে থাকি না, মাঝে মাঝে এই পৃথিবীতে ঘুরতে আসি। এই পৃথিবীতে রাত্রেবেলা আমার খুব ভালো লাগে। যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যায় তখন আমি মনের আনন্দে একা একা ঘুরে বেড়াই। আমার খুবই ভালো লাগে এই পৃথিবীর পরিবেশ। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন আমি এসেছিলাম পৃথিবীতে ঘুরতে 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 আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার কারণেই ওই বটগাছের ডালের উপর বসে থেকে বিশ্রাম নিচ্ছিলাম। তারপরেই তো আমার তোমার সাথে দেখা। যাই হোক বন্ধুরা, তার সাথে গল্প করতে করতে আনুমানিক 3:30 বেজে যায়। আমি তখন তাকে বলি, তুমি এখন যাও, সকালবেলা আমাকে কলেজে যেতে হবে, এখন একটু আমি ঘুমাই। তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কিন্তু তুমি তো আমাকে সত্যিই বন্ধু হিসেবে গ্রহণ করেছো, নাকি আমার সাথে প্রতারণা করবা, আবার সেই কবিরাজের কাছে যাবা, আবার সেই কবিরাজের মাধ্যমে আমাকে দূরে সরিয়ে দিবা? আমি তখন বললাম, ছি ছি, কি বলো, আমি এক কথার মানুষ, আমি তোমাকে যেহেতু বলেছি তুমি আমার বন্ধু, এর মানে তুমি আমার বন্ধু, তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি যখন ইচ্ছা রাত্রিবেলা আমার রুমে আসিও, আমি তোমার সাথে গল্প করব, কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। মহান আল্লাহ তাআলা তোমাদের অনেক ক্ষমতা দিয়েছে, চাইলেই যে কোনো সময় তুমি আমাকে তুলে নিয়ে যাইতে পারো তোমাদের রাজ্যে, কিন্তু কখনোই আমার সাথে এই সকল কোনো কিছু করবা না। আমি অনেকটা বিশ্বাস করে তোমার সাথে বন্ধুত্ব করলাম, আশা করি সেটা তুমি মর্যাদা দিবা। সেই পরীটি তখন আমাকে বলল, দেখো আমি তো তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে পারি, আমি তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারি, আমি তো তোমাকে আগেই বলেছি, দরকার হলে আমার ভালোবাসার তুমি পরীক্ষা নাও, আমি প্রস্তুত। আমি তখন তাকে বললাম, আমি তোমার কোনো পরীক্ষা নিতে চাই না, তুমি তো আমার বন্ধু, আর বন্ধুর কখনো পরীক্ষা হয় না। তো যাই হোক বন্ধুরা, একটা সময় সেই পরীটি আমার থেকে বিদায় নিয়ে আবারও ধোঁয়া আকৃতির রূপ ধারণ করে এবং জানালার মধ্যে দিয়ে সে বেরিয়ে চলে যায়। আমি আবারও শুয়ে পড়ি, শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, আমি আসলে এটা কি ঠিক কাজ করলাম? আমি তাকে বন্ধু বানিয়ে নিলাম, এর পরবর্তীতে সে আমার সাথে কেমন ব্যবহার করে আমি তো সেটা জানি না, এতে কি আমার লাভ হলো নাকি ক্ষতি হলো? আমি তখন আল্লাহ তাআলার উপর ভরসা করে বললাম, যা হয় পরে দেখা যাবে, এখন আপাতত আজকে রাত্রে ঘুমাই। তো তারপরই বন্ধুরা আমি একটা সময় ঘুমিয়ে যাই, যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠি।
ঘুম থেকে ওঠার পর আবারও কলেজে চলে যাই। কলেজে যাওয়ার পর বন্ধু বান্ধবদের সাথে পড়াশোনা করি, খেলাধুলা করি, আড্ডা দেই। কলেজ শেষ হওয়ার পর যথারীতি বিকেলবেলা আবারও বাড়িতে চলে আসি। বিকেলবেলা ফুটবল খেলার জন্য মাঠে যাই, ফুটবল খেলি সবার সাথে। মনটা অনেক ফুরফুরে। সেই পরীটিকে দেখার পর থেকে আমার মনের ভিতর এক ধরনের আনন্দ কাজ করতেছিল। কেন কাজ করতেছিল এটা আমি বলতে পারবো না, তবে আমার মনের ভিতর তার জন্য এক ধরনের ফিলিংস কাজ করত। আমার কাছে মনে হতো সেই পরীটি যখন আসবে আমি তার সাথে গল্প করব। এই মুহূর্তটা আমি খুবই উপভোগ করি। তবে আমার কাছে মনে হচ্ছে আমি তার প্রতি সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরি, হাত মুখ ধুই, কিছু খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে বসি। 1-1.5 ঘন্টা পড়ার পর পাশের রুম থেকে মা আমাকে ডাক দেয়, বলে আয় খেয়ে যা, আজকে আমি আর্লি ঘুমাবো, আমার মাথা ব্যথা করতেছে। আমি বললাম মা তুমি আমাকে ভাত দিয়ে যাও, আমি মাঝরাতে খাবো। মা বলল না, গরম ভাত এখন খেয়ে যা, ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি পড়াটা বাদ দিয়ে মার রুমে চলে গেলাম খাওয়ার জন্য। দেখি মা মুরগির মাংস রান্না করেছে। এর জন্যই হয়তো আমাকে বারবার ডাকতেছিল, কেননা মুরগির মাংস গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর মুরগির মাংস অনেক মজা করে খাইলাম। খাওয়ার পর আমি রাত 8:30টার দিকে আবারও আমার রুমের মধ্যে প্রবেশ করলাম। আমার দরজার ছিটকেনি লাগিয়ে পড়াশোনা শুরু করলাম। যেই না মাত্র আমি পড়ার টেবিলে বসেছি, তখনই আমি লক্ষ্য করলাম আমার রুমের মধ্যে এক ধরনের স্মেল, অনেকটা বেলি ফুলের স্মেল। আমি তো অবাক হয়ে যাই, কি ব্যাপার, এই ধরনের গন্ধ আমার রুমের মধ্যে কিভাবে আসলো। তার কিছুক্ষণ পরেই আমি দেখতে পাইলাম আমার রুমের ওই জানালা দিয়ে সেই পরীটি প্রবেশ করতেছে। তারপরেই আমার সামনে এসে মানুষ আকৃতির রূপ ধারণ করলো। আমি তখন তাকে বললাম, এই তুমি এই সময় আসছো কেন? এখন তো বাজে মাত্র 8:30। তুমি না হয় 10টার পর আসবা, এই সময় আসছো কেন? আমি না এখন পড়তে বসবো, আর আমার বাবা মা তারা তো এখনো জেগে আছে, তারা তো এখনো ঘুমায় নাই। এই সময় কি গল্প করার সময় বলো? সে আমাকে বলল, সমস্যা নাই, তোমার বাবা মা আমাদের কোনো কথাই শুনতে পাবে না। তখন আমি আমার পড়ার টেবিল থেকে উঠে আমার বিছানার উপর বসি। সেই পরীটিও আমার বিছানার এক পাশে বসে। তারপরে সে তার গল্প বলা শুরু করলো। আমি শুধু অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। অপরূপ সৌন্দর্যের অধিকারী সেই পরীটি আমার পাশে বসে বসে মনের আনন্দে হেসে হেসে গল্প করতেছিল। আমিও মনের আনন্দে সেটা শুনতেছিলাম। গল্প বলার মাঝে আমি তাকে বললাম, আচ্ছা তুমি আমার রুমে 12টার পর আসবা, 12টা থেকে 2টা পর্যন্ত আমরা দুজন গল্প করব। তারপরে আমি ঘুমিয়ে যাব এবং পরের দিন সকালে কলেজে যাব। 12টার আগ পর্যন্ত আমি আমার পড়ার টেবিলে বসে থেকে পড়াশোনা করব। জানোই তো সামনে আমার এইচএসসি পরীক্ষা। আমি যদি এখন পড়াশোনা না করতে পারি তাহলে পরীক্ষায় খারাপ রেজাল্ট হবে। যদি খারাপ রেজাল্ট হয় আমার বাবা মা আমাকে অনেক বকা দিবে। আমার পিছনে তারা অনেক টাকা পয়সা নষ্ট করতেছে, সেটার মূল্য আমি দিতে চাই। তখন সেই পরীটি আমাকে বলল, আরে তোমার পড়াশোনা নিয়ে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, তুমি আবার আমাকে কিভাবে সাহায্য করবা? পরীক্ষার লেখা তো আমাকেই লিখতে হবে, তাই না? সে আমাকে বলল, তোমার ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার, আমি তোমাকে সব শিখিয়ে দিব পরীক্ষার হলে, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি তোমাকে সাহায্য করব। আমি তখন বললাম, এটা কখনো হয় নাকি? তুমি কিভাবে আমার পরীক্ষার হলে প্রবেশ করবা? আমার পরীক্ষা তো হয় দিনের বেলা, আর দিনের বেলা তুমি যখন প্রবেশ করবা এত মানুষের মধ্যে, যখন আমার সাথে কথা বলবা সবাই তো তখন জেনে যাবে। সে তখন বলল, এটা নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, বাকিটা আমি দেখব। আমি তো তোমাকে কথা দিলাম ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার। তার কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবলাম সে হয়তোবা আমার সাথে প্রেম করার জন্য অতিরিক্ত রসের কথা আমাকে বলতেছে, আমার সাথে বেশি সময় গল্প করার জন্যই সে হয়তোবা এই সকল কথা আমাকে বলতেছিল। আমি তখন তার সাথে এই বিষয়ে কোনো কথা বললাম না। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, তবে তুমি যখন আসবা আমাকে একটা সিগন্যাল দিয়ে আসিও, এতে করে আমি আগেই আমার কাজগুলো সেরে ফেলবো। সে আমাকে বলল, তোমার জন্য একটা উপহার আমি নিয়ে এসেছি। আমি বললাম, কি উপহার নিয়ে এসেছো? সে আমাকে একটা কলম উপহার দেয়। কলমটা দেওয়ার পর সে আমাকে বলতেছিল, এই নাও তোমার সেরা উপহার। আমি বললাম, একটা কলম আমার জন্য নিয়ে এসেছো? এটা তো কিছুদিন লিখলে কালই শেষ হয়ে যাবে, তারপর এই জিনিসটা তো অচল হয়ে যাবে। সে আমাকে বলল, মোটেও না, আমি জেনে শুনেই এই কলমটা নিয়ে এসেছি। এই কলম দিয়ে তুমি সারা জীবন লিখতে পারবা, কখনোই এই কলমের কালি ফুরাবে না। এটা অদ্ভুত এক ধরনের কলম, যেটা আমি আমার রাজ্য থেকে নিয়ে এসেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি যতই লেখো না কেন এই কলমের কালি কখনোই শেষ হবে না। বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগলো। তখন আমি সেই কলম দিয়ে আমার খাতার উপর লিখতে শুরু করলাম। দেখলাম, বাহ,
লিখতে অনেক সুন্দর হয়। আমার লেখা মোটামুটি ভালোই খারাপ, কিন্তু এই কলম দিয়ে যখন আমি লিখতেছিলাম মনে হচ্ছিল আমার লেখা আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। আমি তখন তাকে অনেক ধন্যবাদ দিলাম। আমি বললাম, বাহ, তুমি আমার জন্য অনেক সুন্দর একটা কলম এনেছো, দেখো আমার লেখা কত সুন্দর হচ্ছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সে তখন অনেকটাই খুশি হয়ে যায়। বন্ধুরা, এভাবেই প্রত্যেক দিন রাত্রে আমার এবং সেই পরীটির সাথে গল্প হয়। রাত্রে খুব একটা ঘুমাইতে পারতাম না, আমি আর পড়তে পারি না সেই পরীটির জ্বালায়। যখনই রাত্রেবেলা একটু পড়তে বসি সেই সময়ই সে আমার কাছে হাজির। সে যেন কিছুতেই আমাকে পড়তে দেয় না, সে চায় আমি যেন সবসময় তার সাথে গল্প করি। সূর্য ডোবার পর থেকেই সে আমার কাছে আসতে শুরু করে। যখনই আমাকে একা পায় তখনই সে আমার সামনে উপস্থিত হয়, তারপরেই তার গল্প শুরু করে দেয়। আমারও তার সাথে গল্প করতে অনেক ভালো লাগে। কাজেই পড়াশোনা হচ্ছে না। বন্ধুরা, একটা সময় আমার এইচএসসি পরীক্ষার ডেট দিয়ে দেয়, আমিও এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করে দেই। একদিন রাত্রে আমি তাকে বলি, আমার তো পরীক্ষার আর মাত্র 7 দিন, কি হবে আমি জানি না, আমি তো তেমন কোনো পড়াশোনাই করতে পারলাম না তোমার জ্বালায়। যখনই পড়তে বসি তুমি আমার পাশে এসে হাজির। দিনের বেলা তো পড়ার কোনো উপায় নাই, সারাদিন কলেজ প্রাইভেট এগুলো করতেই দিন শেষ হয়ে যায়। রাতের বেলায় একটু যে পড়বো তুমি এসে হাজির, তোমার সাথে আমার গল্প করতে হয়। তখনও সে আমাকে একই কথা বলে। সে আমাকে বলে, তোমার কোনো টেনশন নাই, তোমার ভালো রেজাল্টের দায়িত্ব আমার। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তোমার কারণে যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তোমার সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার পরীক্ষার দিন চলে আসে। সকালবেলা খাওয়া দাওয়া করে আমি আমার বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলে চলে যাই। প্রথম দিন পরীক্ষাটা ছিল বাংলা প্রথম পত্র। পরীক্ষার প্রস্তুতি একদম জঘন্য, আমি কিছুই পড়তে পারিনি। তো যাই হোক, যখন আমার হাতে কোশ্চেনটা চলে আসে আমি তখন কোশ্চেনটা পড়া শুরু করি। আমি দেখি আমার 30% কমন নাই। আমার খুবই খারাপ লাগতে শুরু করলো। আমি নিশ্চিত হয়ে গেলাম আমার ফেল কেউ ঠেকাতে পারবে না। আমি অনেকটা কান্না কান্না চোখে দুই একটা যে সকল কমন ছিল সেগুলো লিখতে শুরু করলাম। বন্ধুরা, লেখা শুরু করার 5 মিনিট পর আমি যে জিনিসটা দেখি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই লাল পোশাক পরেই তো সেই পরীটি আবারও লাল ড্রেস পরে আমার এক্সাম হলের মধ্যে প্রবেশ করতেছে। আমাকে দেখে সে মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। আমি তাকে দেখে অবাক। স্যারদের সামনে দিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। আমি ইশারার মাধ্যমে তাকে জানাইলাম, তোমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? সে আমাকে জানাইলো তাকে নাকি কেউ দেখতে পাচ্ছে না, তার কথাও কেউ শুনতে পাচ্ছে না। সে আমাকে বলল, সময় নষ্ট করিও না, আমি তোমার প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, তুমি শুধুমাত্র লিখবা, আমি যেগুলো বলবো সেগুলো শুধুমাত্র লিখবা। আমি বললাম ঠিক আছে। তারপরই বন্ধুরা একে একে সে প্রশ্নের উত্তরগুলো আমাকে বলে দিতে শুরু করলো। আমিও তার কথা মতো লিখতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম সে যা বলতেছে একদম ঠিক। আমি যদিও পরীক্ষার প্রস্তুতি খুব একটা নিতে পারিনি, কিন্তু আগে তো আমার কিছু পড়া ছিল, সে পড়ার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। আমিও মনের আনন্দে তার কথা মতো পুরো খাতা লিখে দিলাম, সবগুলো প্রশ্নের উত্তর লিখে দিলাম। পরীক্ষা শেষ হওয়ার 30 মিনিট আগেই আমার পরীক্ষা শেষ হয়ে যায়। তারপরেই আমি আমার খাতা জমা দেই এবং সেই পরীটির সাথে সাথে আমি পরীক্ষার হল থেকে বের হয়ে যাই। পরীক্ষার হল থেকে বের হওয়ার পর সেই পরীটি আমাকে বলল, এখন আর তোমার সাথে আমি কথা বলবো না। দিনের বেলা পৃথিবীতে আসা আমাদের নিষেধ, অনেকটা রিস্ক নিয়ে শুধুমাত্র তোমার জন্য আমি এখানে এসেছি। তুমি সোজা বাড়িতে চলে যাও, আমি রাত্রিবেলা তোমার সাথে কথা বলবো। তারপরই বন্ধুরা সেই পরীটি চলে যায়। আমিও মনের আনন্দে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা বলল, কিরে এত তাড়াতাড়ি চলে আসলি? অনেকে তো আসেই নাই। আমি মাকে বললাম, মা আমি যা পড়েছিলাম সবই কমন, আমি সবই লিখেছি, 100-এ 100% লিখে দিয়ে আসছি, A+ কনফার্ম পাবো। বন্ধুরা, এরপর থেকে যতগুলো পরীক্ষা আমি দিয়েছিলাম সবগুলো পরীক্ষা সেই পরীটি আমাকে সাহায্য করছিল। ঠিক একইভাবে সে আমাকে প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছিল। আমিও সেভাবেই পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসছি। যাই হোক, 40 থেকে 45 দিন পর আমার পরীক্ষার রেজাল্ট বের হয়। আমি তো অনেক খুশি। আমি গোল্ডেন A+ পাই, আর সম্পূর্ণ কৃতিত্ব এই পরীটির। আমি এতটা খুশি হয়ে যাই যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বাবা মা অনেক খুশি হয়ে যায়। খুশিতে আমার পুরো গ্রাম মিষ্টি বিলিয়ে দেই। সেখান থেকে কিছু মিষ্টি আমি আমার বন্ধুর জন্য, মানে আমার সেই পরীটির জন্য রেখে দেই, তাকে আমি নিজ হাতে খাইয়ে দেব। যথারীতি সেই দিন রাত্রে পরীটি যখন আসে সঙ্গে সঙ্গে তাকে আমি জড়িয়ে ধরি। তাকে এতটা শক্ত করে জড়িয়ে ধরি সে অনেকটা ব্যথা পাচ্ছিল। সে আমাকে বলতেছিল, আরে কি করো, ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু আমি তাকে কিছুতেই ছাড়ছিলাম না। আমার অনেক ভালো লাগতেছিল। আমি আজ অনেক খুশি। শুধুমাত্র তার জন্যই আমি গোল্ডেন A+ পেয়েছি। বন্ধুরা, পরী যখন প্রেমিকা প্রথম পর্ব এ পর্যন্তই।
পরবর্তীতে এই পরীটিকে আমি কি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ আমাদের মাঝে কি ভালোবাসার সৃষ্টি হয়? আমার বাবা মা কি পরবর্তীতে এই বিষয়টা জানতে পেরেছিল? আমি কি সেই পরীটিকে বিবাহ করেছিলাম, নাকি কবিরাজ আমাদের দুজনের মধ্যে ভিলেন হয়ে দাঁড়ায়? এই সকল কথা, এই সকল ঘটনা জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্ব শুনতে হবে। আপনি যদি শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি অনেক বেশি পরিমাণ লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।